কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ কম্পালসারি বাংলা পেপারটি তোমাদের যাদের রয়েছে, এলসিসি 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি বাছাই করা 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ 3টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, কোশ্চেনটি ছিল, প্রথম কোশ্চেন, বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরে লিখবে, রবীন্দ্র যুগে রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত হয় 1923 সালে। তৎকালীন আর্ট স্কুলের ছাত্র গোকুলচন্দ্র এবং দীনেশ রঞ্জন দারে যৌথ প্রচেষ্টায় পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সুলেখক গোকুলচন্দ্রের একমাত্র উপন্যাস পথিক কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। যদিও কল্লোল পত্রিকাটির আয়ু ছিল মাত্র 7 বছর, তবুও এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত। এই অতল্পকালেই পত্রিকাটি এত প্রাধান্য ও প্রভাব বিস্তার করেছিল যে সেই সময়টাকে কল্লোল যুগ বলে চিহ্নিত করা হয়েছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে কল্লোল যুগের লেখক গোষ্ঠীর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। পত্রিকাটির প্রকাশ সম্বন্ধে গোকুলচন্দ্র বলেছেন, আমার ব্যাগে 1.5 টাকা আর দীনেশের ব্যাগে টাকা 2, ঠিক করলুম কল্লোল বের করব। তবে কল্লোল পত্রিকার যে লেখকগণ যোগদান করলেন তাদের অধিকাংশই ছিলেন শক্তিশালী প্রতিভাবান সাহিত্যিক। পরবর্তীকালে তারা অনেকেই বাংলা সাহিত্যে খ্যাতনামা ও স্বনামধন্য লেখকরূপে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। প্রেমেন্দ্র মিত্র, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল ইসলাম, অচিন্ত কুমার সেনগুপ্ত, মনীষ ঘটক, শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রভৃতি প্রমুখ লেখকরা, এখানে বানানটির ভুল রয়েছে, প্রমুখ লেখকরা বাংলা সাহিত্যের পরিধি সুবিস্তৃত করেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহরের নাগরিক জীবনের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক যে জীবন যন্ত্রণা দেখা যায়, সেই যুগ যন্ত্রণা প্রতিফলিত হয়েছে সাহিত্যিকদের কলমে। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর যন্ত্রণাকাতর পরিবেশ ও পরিস্থিতি প্রকাশ পেয়েছে এদের রচনায়। প্রেমেন্দ্রনাথ মিত্রের বেনামি বন্ধুর পুতুল ও প্রতিমা, শৈলজানন্দের কয়লা কুঠি, প্রবোধ কুমার সান্যালের তুচ্ছ বনহংসী, অগ্রগামী প্রভৃতি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক নতুন দিগন্তের বার্তা বহন করল। বাস্তবচিত্র রূপায়ণে রচনাভঙ্গির নূতনত্বে, ভাষা ব্যবহার ও চরিত্র চিত্রণের মৌলিকতায় কল্লোল গোষ্ঠীর লেখকেরা অনন্য সাধারণ শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে কল্লোল যুগকে স্মরণীয় করে রেখেছেন। এরপর দেখো, নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল, বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আলোচনা করছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের এই রকম অনেকগুলি 5 নম্বরের কোশ্চেন এবং তোমাদের 10 নম্বরের যে সাজেশান দিয়েছিলাম তার প্রায় সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করো। অবশ্যই তোমরা খুব সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। এরপর দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে, বিংশ শতকের দ্বিতীয় দশকের মাঝামাঝি 1914 এপ্রিলে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রকাশ লাভ করে। রবীন্দ্রনাথের অনুপ্রেরণা এবং আশির বাণী বহন করে সবুজপত্রের আত্মপ্রকাশ। সবুজপত্র বিষয়, চিন্তা, ভাষা এ সমস্ত ক্ষেত্রে নতুন কি বরণ ও গ্রহণ করার যে সংকল্প নেয় তা অল্প সময়ের মধ্যে বাস্তব রূপ পায়। সাধু গদ্য ভাষার বদলে চলিত গদ্য ভাষার রীতি ব্যবহার ও প্রয়োগ সবুজপত্রে একটি আন্দোলন হিসেবে গৃহীত হয়। রবীন্দ্রনাথের চতুরঙ্গের সাধু গদ্য ভাষা স্বরূপত
চলিত গদ্যের অত্যন্ত নিকটবর্তী। যোগাযোগ এবং সবশেষে শেষের কবিতা চলিত গদ্য ভাষার পরাকাষ্ঠা দেখিয়ে সাধু গদ্যকে হটিয়ে চলিত গদ্যকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করে। সবুজপত্রের মাধ্যমে দীপ্ত শোণিত উজ্জ্বল বুদ্ধি ও মননগ্রাহ্য ভাষার লেখা প্রবন্ধ ও নানা রকম গদ্য রচনা এবং বুদ্ধি প্রদান রস সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠকের পরিচিত হন প্রমোদ চৌধুরী স্বয়ং, সেই সঙ্গে তার সহযোগী লেখকেরা অন্নদা শঙ্কর রায়, অতুল চন্দ্রগুপ্ত, কিরণ শঙ্কর রায়, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, বিশ্বপতি চৌধুরী, হরিকৃষ্ণদেব, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ সবুজপত্রের গোষ্ঠীর সাহিত্যের আসরে জাঁকিয়ে বসেন। সাধু গদ্যরীতির দীর্ঘায়িত অচলায়তন ভেঙে চলিত ভাষারীতির প্রতিষ্ঠা হয়। চিন্তা, ভাবনা, মনন, বুদ্ধি সাহিত্যের প্রধান উপাদান হিসেবে গ্রাহ্য হওয়ায় বাংলা প্রবন্ধ সাহিত্যে বিশেষ প্রকর্ষ অর্জন করে। রস সাহিত্য ও অনেক বৈভব ও দীপ্তি লাভ করে। বাংলা ভাষায় লেখা গদ্য হিসাবে চলিত গদ্যরীতি স্থায়ী আসনে প্রতিষ্ঠিত হয়। বাংলা সাহিত্যে সবুজপত্র এইভাবে আধুনিকতার জোয়ারে এনে দেয়, যুগান্তর সৃষ্টি করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। এরপর চলো নেক্সট 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। রজনী উপন্যাসের নায়ক বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে, রজনী উপন্যাসের চরিত্রগুলিকে মোটামুটি 2 ভাগে বিভক্ত করা যায়, প্রধান চরিত্র ও অপ্রধান চরিত্র। প্রধান চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো রজনী, শচীন্দ্র, লবঙ্গলতা ও অমরনাথ। আর অপ্রধান চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো রামসদয় মিত্র, রাজচন্দ্র দাস, হরেকৃষ্ণ দাস, চাপা, গোপাল, হীরালাল প্রমুখ। আজকে আমরা আলোচনা করব রজনী উপন্যাসের নায়ক চরিত্রটি নিয়ে। আলোচ্য উপন্যাসে উপকাহিনীর নায়ক হিসেবে অমরনাথকে চিহ্নিত করা হলেও প্রকৃতপক্ষে রজনী উপন্যাসের নায়ক ছিলেন শচীন্দ্র। রামসদয় মিত্রের প্রথম পক্ষের স্ত্রীর ছোট ছেলে শচীন্দ্রনাথ। অন্ধ রজনী রাজচন্দ্র দাসের মেয়ে হলেও প্রকৃতপক্ষে সে ছিল হরেকৃষ্ণ দাসের মেয়ে। এই অন্ধ রজনী লবঙ্গলতাদের বাড়িতে ফুল দিতে গিয়ে তার সতীনপুত্র শচীন্দ্রকে ভালোবেসে ফেলে। অপরদিকে শচীন্দ্র গোপালের সঙ্গে রজনীর বিয়ে ঠিক করলে সে বাড়ি থেকে চলে যায়। অমরনাথ তাকে উদ্ধার করে আনে। অমরনাথ প্রমাণ করে শচীন্দ্র রায় যে সম্পত্তি ভোগ করছে তার প্রকৃত মালিক রজনী। এরপর রামসদয় ও লবঙ্গলতা শচীন্দ্রের সঙ্গে রজনীর বিয়ে দেওয়ার চেষ্টা করে। শচীন্দ্র রাজি না হলে সন্ন্যাসীর অলৌকিকের সাহায্যে লবঙ্গলতা শচীন্দ্রকে রজনী অনুরাগী করে উন্মাদ করে তোলে। শেষ পর্যন্ত অমরনাথের আত্মত্যাগ, শচীন্দ্র রজনীর শুভ পরিণয়, এইভাবে একটার পর একটা ঘটনাকে সাজিয়ে সূচনা থেকে উপসংহারে নিয়ে গেছে। উপন্যাসের বেশিরভাগ অংশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপস্থিত থেকেছে। শচীন্দ্র কাহিনীর কেন্দ্রবিন্দু অবস্থান করেছে। তাকে কেন্দ্র করে প্রায় সব চরিত্রগুলি আবর্তিত হয়েছে। তার জন্য রজনী ঘর ছেড়েছে এবং তাকে বিপদের মধ্যে পড়তে হয়েছে। অসুস্থ শচীন্দ্রর জন্য লবঙ্গলতা রজনীকে আসতে বলে। অমরনাথ শচীন্দ্রের জন্যই রজনীকে ত্যাগ করে। শচীন্দ্রকে অনন্যা চরিত্রগুলো কেন্দ্রে রেখে গ্রহের মতো আবর্তন করেছে। আলোচ্য উপন্যাসে শচীন্দ্রের প্রভাব কম বেশি সব চরিত্রের উপরেই পড়েছে। নায়কের যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন আমরা সবই শচীন্দ্রের মধ্যে পাই। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 3টির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।